নমস্কার বন্ধু। আজকের এই ভিডিওটির স্ক্রিপ্টিং করতে গিয়ে ভাবছিলাম আজকের এই ভিডিওটা তৈরি করা ঠিক হবে কি না ভুল হবে ভাবছিলাম আর কি। তারপর ভাবলাম যে না, এই ভিডিওটি তৈরি করা উচিত এডুকেশনাল পারপাসে। বিষয়গুলো জানা উচিত সবারই যে আমাদের মধ্যে অনেক ব্যক্তিবর্গ আছে যাদেরকে তাদের গার্লফ্রেন্ড হোক, তাদের ওয়াইফ হোক, হাজব্যান্ড হোক, বয়ফ্রেন্ড হোক, বন্ধুরা হোক, বা তারা যেই জব সেক্টরে কাজ করছে সেই জব সেক্টরের বস হোক বা তার সহকর্মী হোক, তারা কিভাবে মানুষকে ম্যানিপুলেট করে, পরিচালনা করে। হয়তো এই পরিচালনার আওতায় পড়ে তুমি, আমি, আমাদের মতো অনেক ব্যক্তিরাই বাধ্য হয়ে অনেক কিছু করছে, মানে না পারছে বলতে, না পারছে সইতে। তো আজকের এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হলো গিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি এই বিষয়গুলোকে জানতে পারবে, বুঝতে পারবে যে তোমাকে কি কেউ ম্যানিপুলেট করছে বা তোমাকে কি কেউ পরিচালনা করছে, আর যেই কারণে তুমি বাধ্য হয়ে অনেক কিছু করছো। তো বন্ধু, এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখো, অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। এই ভিডিওর যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো যখন আমি তৈরি করছিলাম, রিসার্চ করছিলাম, স্টাডি করছিলাম এই বিষয়গুলো নিয়ে, এগুলো তো আমি তৈরি করিনি, জাস্ট আমি রিসার্চ করেছি। যখন আমি স্ক্রিপ্টিং করছিলাম তখন না আমি অনেক কিছু মিল পেয়েছি এর সাথে। এই ভিডিওটি তৈরি করার পেছনে অনেকগুলো কারণ আছে, কারণ আমিও তো একটা মানুষ, তাই না? যখন আমি রিলেশনে ছিলাম, যখন আমি কোথাও কাজ করছিলাম, তখন না এই ম্যাটারগুলো ছিল। আমি অনেক প্রেশারে পড়ে অনেক কিছু করেছি, অনেক কাজ করতে বাধ্য হয়েছি যেগুলো আমার করা ঠিক হয়নি। আমার সুযোগের অনেকে ব্যবহার করেছে, অনেকেই আমাকে ইউজ করেছে। যখন আমি এই স্ক্রিপ্টিং করছিলাম আমি অনেক কিছু এই ভিডিওর যে পয়েন্টগুলো আছে তার সাথে আমি মিল পেয়েছি। তাই ভাবলাম যে এই ভিডিওটি করা উচিত, সবারই চোখ খুলে যাক, যাতে করে সবাই তাদের জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারে, বাঁচতে পারে, কোনো ভয় ভীতি ছাড়া জীবনটাকে সুন্দরভাবে পরিবারের সাথে কাটিয়ে দিতে পারে। যদি তুমি এরকম সিচুয়েশনে পড়ে থাকো তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আশা করি তোমার এই সিচুয়েশন থেকে তুমি অবশ্যই বের হতে পারবে। তবে বন্ধু বলে রাখি, এই ভিডিওটি দেখে এই টিপসগুলো কেউ কিন্তু কাউকে ম্যানিপুলেট করার জন্য ব্যবহার করবে না, তোমার স্বার্থ সিদ্ধির জন্য করবে না, খারাপ উদ্দেশ্য করবে না। আর তুমি এই ভিডিওটি দেখে যদি কাউকে ম্যানিপুলেট করার চেষ্টা করো, কাউকে পরিচালনা করার চেষ্টা করো, তাহলে যেন কি হবে? কারণ দেখো, আমিও তো একটা ক্রিয়েটার ইউটিউবে, আমার মতো ক্রিয়েটার কিন্তু অনেক আছে, তারাও কিন্তু এই সম্বন্ধে মানে ভিডিও তৈরি করছে। অনেকে করেছে, কেউ করছে, কেউ করবে হয়তো। আমাদের মতো ক্রিয়েটারের ভিডিও সে কিন্তু, যাকে তুমি ম্যানিপুলেট করছো, সে কিন্তু একদিন একদিন দেখবেই, দেখার পর কিন্তু তার চোখের সামনে সব কিছু পরিষ্কার হয়ে যাবে, আর তুমি কিন্তু তোমার জায়গা তার কাছ থেকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে। সে তোমাকে আর কখনোই গ্রহণ করতে চাইবে না বা পারবে না। তাই কেউ কিন্তু খারাপ উদ্দেশ্যে এগুলোকে ব্যবহার করবে না। এই ভিডিওটি টোটালি এডুকেশনাল পারপাসে তৈরি, কিন্তু যাতে করে আমরা শিখতে পারি, আমরা বুঝতে পারি বিষয়গুলো। এই ভিডিওতে আমি কিছু ক্যারেক্টার নিয়ে কথা বলবো, সেই ক্যারেক্টারগুলোর নাম কিন্তু কাল্পনিক। কারোর সাথে মিলে গেলে কিন্তু কেউ আবার খারাপভাবে নেবে না। 1 নম্বর, এই যে পয়েন্টটি আছে না, এই পয়েন্টের মাধ্যমে তোমার বিশ্বাসকে কেউ নাড়িয়ে দেবে। মানে তুমি তোমার বিশ্বাসকে সন্দেহ করতে শুরু করবে, তোমার থিঙ্কিংকে সন্দেহ করতে শুরু করবে। ভালো করে শুনবে, আমি একটি নাটকের একটা পার্ট বলছি। ধরো বিমল আর অর্পিতা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এবার অর্পিতার কিন্তু ভালোই টাকা পয়সা আছে, ঠিক আছে। এবার অর্পিতার
আন্টি অর্পিতাকে একটা দামি ডায়মন্ডের হার দিয়েছে, নেকলেস দিয়েছে, অনেক দাম। তো বিমলের কি হলো, আবার বিমলের এই অর্পিতার টাকা পয়সার উপর ভালো লোভ ছিল, আর তার যে হার, অর্পিতার যে হার নেকলেসটা, তার উপরও লোভ ছিল। এবার বিমল সমস্ত কিছুর অধিকার চায়, মানে অর্পিতার যা কিছু আছে সব কিছু চায়। এবার বিমল কী করলো, সে এমন কিছু করার চেষ্টা করছে যাতে করে অর্পিতা তার সম্পত্তি থেকে নিজেই সরে আসে। বিমল কী করলো, অর্পিতা যেসব জিনিসগুলো, অর্পিতার যেসব ব্যবহারিক জিনিসগুলো যেগুলো সে ডেইলি লাইফে ইউজ করে, তার হতে পারে শ্যাম্পু, সাবান, তার পোশাক পরিচ্ছেদ, ক্রিম, বডি লোশন, যা যা ইউজ করে, ঘড়ি টড়ি, পার্স যা ইউজ করে, বিমল সেগুলো কি করতে শুরু করলো, মিসপ্লেস করতে শুরু করলো। অর্পিতা তার পারফিউম যেই জায়গায় রাখে, এবার বিমল কী করলো, সেই পারফিউমটাকে মিসপ্লেস করলো, মানে সেই জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় রেখে দিল। অর্পিতা যে শ্যাম্পুটা ইউজ করে যেখানে রাখে সেখান থেকে সরিয়ে আরেক জায়গায় রেখে দিল। তার পার্স, তার সমস্ত জিনিসপত্র যেগুলো তার প্রয়োজনীয় ডেইলি লাইফে ইউজ করে, সেগুলোকে না এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে রাখলো। এটা কন্টিনিউয়াস চলছেই। মাঝে মধ্যে কী করে, গ্যাস যে রান্না করে, গ্যাসের যে চাবি যেটা দিয়ে গ্যাসের হিটটাকে কমিয়ে দেওয়া যায়, বাড়িয়ে দেওয়া যায়, সেটা কী করলো, বিমল কমিয়ে দিত। ধরো অর্পিতা সেটাকে বাড়িয়ে রাখলো, বিমল কমিয়ে দিত, আর অর্পিতা কমিয়ে দিলে বিমল সেটাকে বাড়িয়ে দিত। এইবার অর্পিতা বিমলকে জিজ্ঞেস করতে শুরু করলো যে আমার সাথে এমন হচ্ছে, তুমি কি এগুলো করছো নাকি? আমার জিনিসপত্র সরিয়ে রাখছো, গ্যাসের যে হিট সেটাকে কমিয়ে দিচ্ছ, বাড়িয়ে দিচ্ছ, তুমি করছো। তো বিমল একটা অ্যাক্টিং করে বললো, আমি আমার কাজে থাকি ব্যস্ত, আমি কীভাবে নড়াবো এগুলো, কীভাবে আমি গ্যাসের হিট কমাবো, তুমি কি ভাবো আমাকে? এইবার অর্পিতা কি করলো, ও তো ঠিকই আছে, সে সব কিছু ঠিকঠাক করছে, কিন্তু বিমল এমন কিছু করলো, অর্পিতা সে নিজেই নিজেকে সন্দেহ করতে শুরু করলো, তার থিঙ্কিংকে, তার কনফিডেন্সকে সন্দেহ করতে শুরু করলো। আরে আমি কি পাগল হতে শুরু করলাম? এটাকে বলা হয় গ্যাস লাইটিং। এবং অর্পিতা ধীরে ধীরে পাগলের মতো আচরণ করতে শুরু করলো। মানে এই পদ্ধতি ইউজ করে কোনো এক ব্যক্তি যে তোমাকে ম্যানিপুলেট করছে, তোমার বিশ্বাসকে নড়িয়ে দেবে, তোমার থিঙ্কিং ক্যাপাবিলিটিকে নড়িয়ে দেবে। যদি তোমার সাথে এমন ঘটনা ঘটছে তাহলে তুমি অ্যালার্ট হয়ে যাও। তোমার বন্ধু মহলেও তো তোমার সাথে এরকম করে অনেকে। যেরকম ধরো তোমাকে রেখে তোমার বন্ধুর যে সার্কেলটা তারা কোথাও ঘুরতে গেছে, বা তোমার কোনো প্রিয় বন্ধু তোমাকে রেখে কোথাও চলে গেছে, ঘুরতে গেছে, তোমারও যাওয়ার ইচ্ছে ছিল, তুমি যেতে পারোনি বা তোমাকে নিয়ে যায়নি। এবার যখন তুমি বলবে তোরা আমাকে রেখে চলে গেলি, তোরা ঘুরতে গেলি, বা তুই আমাকে রেখে চলে গেলি, তুই একাই ঘুরতে গেলি, বা অন্য কাউকে নিয়ে ঘুরতে গেলি, আমাকে বলার প্রয়োজন মনে করলি না, তখন তোমার সেই বন্ধু হোক বা বন্ধু সার্কেলটি হোক কী করবে, তুই কীভাবে ভাবলি এটা তোকে রেখে ঘুরতে যাবো আমরা? তুমি শকড, সে রকড, তুমি তো ভাবলে ঠিকই তো, তার মানে সে আমাকে খুব ভালোবাসে, সে তো আমাকে রেখে কখনোই যাবে না। এরকমই তোমার গার্লফ্রেন্ডই হোক বা বয়ফ্রেন্ডই হোক, ধরো তাকে তোমার সন্দেহ হচ্ছে, তোমার মনে হচ্ছে সে কারোর সাথে কথা বলছে, তুমি তার মোবাইলটি নিয়ে চেক করার চেষ্টা করবে, তখন তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বলবে, সে এমনভাবে কথা বলবে তোমার টপিকই নড়িয়ে দেবে, যে তুমি আমাকে বিশ্বাস করোই না, তোমার আজকে এই অবস্থা, বা আমাদের সম্পর্কের আজ এই অবস্থা, তুমি আমার ফোনটি চেক করার চেষ্টা করছো, মানে তোমার কাছে আমার কোনো প্রাইভেসি নাই, আমি কি মানুষ না? তোমাকে এমনভাবে তোমাকে ম্যানিপুলেট করবে, তোমার আর কিছু বলার ক্ষমতাই নেই, সাহসই নেই, কারণ সে তোমার বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে। তুমি তোমার এই টপিক, তোমার এই সন্দেহ কোথায় যে উড়ে যাবে তুমি ধারণা করতে পারবে না। তাই এরকম যদি প্যাটার্ন দেখো তাহলে কিন্তু অ্যালার্ট হয়ে যাবে। তুমি কিন্তু এটা কারোর সাথে করতে যেও না, বিনা কারণে খারাপ উদ্দেশ্যে করতে যেও না। 2 নম্বর, এটা আরও ইন্টারেস্টিং বিষয়, বর্তমানে মানুষ যা করছে আর কি, রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছিল, ঠিক আছে, লোকটির নাম ধরো উত্তম। এইবার হঠাৎ করে সেই লোকটিকে জয়েন করলো এসে আরেকটি লোক, তার নাম হলো রাজু।
উত্তম কিন্তু একাই যাচ্ছিল, রাজু এসে উত্তমকে জয়েন করলো। এবার রাজু আর উত্তম একসাথে হেঁটে যাচ্ছিল। তারা যখন হেঁটে যাচ্ছিল একটু দূর গিয়ে দেখলো একটা রুষ্টপুষ্ট লোক মাটিতে শুয়ে আছে। তাকে দেখে প্রথম নজরে খুব ধনী মনে হলো। বিত্তবান লোক, বিত্তবান পুরুষ, হ্যাঁ, সুন্দর, সব দিকে ঠিকঠাক। এবার রাজু কি করলো, রাজু লোকটির কাছে গেল, গিয়ে দেখলো যে লোকটি খুবই ধনী, মানুষকে দেখলে তো বোঝা যায়। এবার রাজু উত্তমকে বললো, না, লোকটি খুবই ধনী, দেখি লোকটার কোনো আইডি প্রুফ টুপ আছে কিনা। এবার উত্তম বলল, হ্যাঁ, দেখুন আপনি তাহলে। এবার রাজু কী করলো, তার আইডি প্রুফ খোঁজার চেষ্টা করলো। যখন তার পার্স খুললো, দেখলো তার পার্সের মধ্যে অনেক টাকা, ধরে নাও ওই 10-20 হাজার টাকা। এইবার রাজু উত্তমকে ইশারা করলো, মানে একে অপরের ইশারা বুঝতে পারলো, এবং তারা চোখের চাউনিতে এরকম করলো যে তারা এই যে 20,000 টাকা এরা দুজনে ভাগ করে নেবে। এই যে 20,000 টাকা তারা যখন ভাগাভাগি করবে, তার আগে রাজু একটা এমন ভাব করলো যে সে কি নাকি দেখে ফেলেছে। সে বলল, আরে উত্তম, দেখুন এই লোকটার হাতে যে ঘড়িটা, পুরোটাই ডায়মন্ডের তৈরি, তার ঘড়ির কাঁটাগুলো ডায়মন্ডের, এটা অনেক দামি ঘড়ি, ধরে নাও প্রায় 3-4 লাখ টাকা হবে এই ঘড়িটার দাম। তাড়াতাড়ি কী করলো, রাজু সেই ঘড়িটা খুলে সে নিয়ে হাঁটা ধরলো। তখন উত্তম বলল, আরে দাদা, আপনি এই দামি ঘড়িটা নিয়ে হাঁটা শুরু করলেন কেন? আমাদের তো কথা হয়েছে আমরা যা পাবো সেটা ভাগাভাগি করে নেব। তো রাজু বলল, তুমি এই 20,000 টাকা রেখে দাও, আমি এই ঘড়িটা নিয়ে চলে যাচ্ছি, কারণ আমার কাছে এখন টাকা নেই, কারণ এই ঘড়িটা তো বিক্রি করতে হবে, আর যদি আমরা এখন এটাকে বিক্রি করতে যাই আমরা কিন্তু ধরা পড়ে যাব। এবার উত্তম কিন্তু শকড, মানে সে বুঝতে পারলো এই ঘড়িটার দাম অনেক টাকা, এই 2-3 লাখ 4 লাখ তারও উপরে হতে পারে, কারণ ডায়মন্ড এটার প্লেট বসানো আছে। তখন উত্তম রাজুকে বলল, অফার করলো যে এক কাজ করো, এই 20,000 টাকাও তুমি নাও, আর আমার বাড়িতে আরও এক্সট্রা 40,000 টাকা রাখা আছে, সেটাও তোমাকে দিচ্ছি, এই ঘড়িটা আমাকে দিয়ে দাও। এবার রাজু বলল, ঠিক আছে চলো। রাজু উত্তমের বাড়ি যায়, উত্তম তাকে 40,000 টাকা আরও দেয়। এবার উত্তম ঘড়িটা তার কাছ থেকে নিয়ে নেয়। এইবার এই যে প্ল্যানটা, এই প্ল্যানে রাজু হলো একটা আর্টিস্ট, আর যে লোকটা পড়েছিল, সে লোকটা যে পড়েছিল আর কি, সে ছিল রাজুরই বন্ধু। সে লোকটা এমনভাবে পড়েছিল, সেও আর্টিস্ট, যে সে একজন মাতাল লোক, একজন ড্রাঙ্ক করে মানুষ পড়ে আছে, সে অনেক ধনী, তার চেহারাও ছিল ধনী মানুষের মতো। এইবার রাজু তার সে বন্ধুর সাথে প্ল্যান করে, যে ব্যক্তি শুয়েছিল তার সাথে প্ল্যান করেই উত্তমকে ধরেছে, এমন শো করেছে যেন সেটা হঠাৎ করে হয়েছে, কিন্তু আসলে এটা পুরোটাই প্রি প্ল্যান্ড। আর যে ঘড়িটা আছে না, সেটাও কিন্তু ফেক ছিল, ডুপ্লিকেট ছিল। এবার এই সিনারিওটাকে এমনভাবে শো করা হয়েছে যে যেই ব্যক্তিরা ড্রিঙ্ক করে শুয়েছিল, মানে রাস্তায় পড়েছিল, সেই ব্যক্তিরা দেখতে ধনী, তার পকেটে আইডি প্রুফ চেক করতে গিয়ে 20,000 টাকা ক্যাশ পেল, এবং তার হাতে যে ঘড়িটা, সেই ঘড়িটাও প্রচুর মূল্যবান। মানে ওই যে সিচুয়েশনটা, সিনারিওটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে, যে উত্তমকে সে দেখিয়েছে পুরো বিষয়টা একটা ধনী ব্যক্তির বিষয়। এটাকে বলা হয় সোশ্যাল প্রুফ। দেখবে বর্তমানে কিছু ব্যক্তি ভিতরে কিছু নেই, দেখবে দামি দামি মোবাইল ফোন ইউজ করছে, দামি দামি ঘড়ি ইউজ করছে, দামি দামি গাড়ি ইউজ করছে, তারা দেখাচ্ছে সমাজে সে অনেক ধনী ব্যক্তি। আর এটা করলে বেনিফিট কি? সে সম্মান পাচ্ছে, ঠিক আছে, তার পাওয়ার বেড়ে যাচ্ছে, এবং অন্য ব্যক্তিবর্গের কাছ থেকে টাকাও পাচ্ছে। যদি তোমার সাথে এই ধরনের ঘটনা ঘটে, বা এই প্যাটার্নে তুমি পড়ে যাও, এই সিচুয়েশনে পড়ে যাও, এই ভিডিওটি দেখে নিজেকে সাবধান করে নাও। 3 নম্বর, এখন যে বিষয়টি বলবো সেটা তো আরও মারাত্মক বিষয়। এবার দেখো, রাকেশ আর তার গার্লফ্রেন্ড রিনা,
রাকেশ আর তার গার্লফ্রেন্ড রিনা, নামগুলো কেন বুঝছি তোমাদের বুঝতে সুবিধা হবে, আমার বলতে সুবিধা হবে, কেউ কিন্তু খারাপ পাবে না কারোর সাথে নাম মিলে গেলে। এবার রাকেশ আর রিনা কোথাও একটা খেলা দেখতে গেল, ধরো ক্রিকেট, ধরে নাও ক্রিকেট খেলা দেখতে গেল। এবার সেখানে গিয়ে তাদের না সেই খেলাটিকে বোরিং মনে হচ্ছে, ভাল লাগছে না, মানে কোনো উৎসাহ নেই খেলার মধ্যে। এবার রাকেশ রিনাকে বলল, যেহেতু আমরা এসেছি, চলো আমরাই ব্যাটিং করি, আমরাই বাজি ধরি কোনো বিষয়ে। এবার রাকেশ রিনাকে বলল, তাহলে কি খেলা যায় বলো তো, আমরা কি তাহলে ব্যাটিং ধরি খেলি, কি আমরা বাজি ধরবো? এবার রিনা বলল রাকেশকে যে আমি এখান থেকে হেঁটে যাব, দেখবে আমার পেছন দিকে 3টা ছেলে আমাকে তাকিয়ে দেখবে, মানে আমাকে ঘুরে দেখবে। এবার রাকেশ বলল, না 3টা না, তোমাকে ধরে নাও মিনিমাম 5টা দেখবে, তার বেশিও দেখতে পারে, মানে 5টা ছেলে তোমাকে দেখবে, তুমি উঠে গেলে দিক দিয়ে, তার বেশিও তোমাকে দেখতে পারে। এইবার যখন রিনা সেখান থেকে উঠে একটু সামনের দিকে গেল, প্রথম 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন তাকে দেখলো, আর রাকেশ কিন্তু সেই বাজিটা জিতে গেল। রাকেশ তো সেই খুশি, রিনার মুডটা অফ হয়ে গেল, প্রথম বাজি হেরে গেল। এইবার রাকেশ বলছে রিনাকে, এই যে ব্যাটসম্যানটা আছে না, এখন কিন্তু সে একটা 4 মারবে। রিনা বলল, না, সে এই বলটা মিস করবে। এবার কি হলো, রিনা জিতে গেল, ওই ব্যাটসম্যান কী করলো, বলটা মিস করে দিল। এবার তারা খেলছে, তো তাদের পেছনে, মানে তাদের পাশেই পেছনে একটা লোক বসেছিল, সেও খেলা দেখছিল, আর রিনা আর রাকেশকে ভালো করে অবজার্ভ করছিল। তখন সেই লোকটা হঠাৎ করে বলে উঠল, এইবার যে ব্যাটসম্যানটা আছে না, সে কিন্তু একটা 6 মারবে। এইবার কী করলো, সেই কথা শুনে রাকেশ সেই লোকটিকে বলল, মানে পাশের লোকটিকে বলল যে তাহলে ব্যাটিং করবেন, বাজি ধরবেন? হ্যাঁ বললো, ঠিক আছে, 1000 করে বাজি। এইবার কী করলো, সাথে সাথেই ওই ব্যাটারটা কী করলো, 6 মেরে দিল। রাকেশ তো হেরে গেল, রাকেশের মুড অফ হয়ে গেল, রাকেশের মন খারাপ হয়ে গেল। তারপর সেই যে পাশের ব্যক্তিটি, সে আবার বলল যে এইবার কিন্তু একজন আউট হয়ে যাবে। এবার রাকেশ বলল, অসম্ভব। তাহলে বললো, ঠিক আছে, তাহলে 10,000 করে ব্যাটিং বাজি হোক। তাহলে বললো হ্যাঁ। কী করলো, একটু পরেই ব্যাটসম্যানটা সেই বলেই আউট হয়ে গেল, রাকেশ আবারও হেরে গেল। এবার পাশের ব্যক্তিটি রাকেশকে বলল, এবার বাজি হবে 50,000 টাকার। এইবার যে ব্যাটসম্যানটি আছে, সে যদি 3টা বলের মধ্যে, মানে 3টা বল খেলবে, 3টা বলের মধ্যে যদি একটা বল 4 করতে পারে, তাহলে আমি জিতবো 50,000 টাকা, মানে এই ব্যাটিং আমি জিতে যাব। আর যদি সে একটা বলও 4 মারতে না পারে, তাহলে তুমি জিতে যাবে। তো রাকেশ রাজি হয়ে গেল। প্রথম একটা বল মিস, রাকেশ একটু খুশি হলো। দ্বিতীয় আরেকটা বল মিস, রাকেশ আরেকটু খুশি হলো। কিন্তু তৃতীয় বলে 4 মেরে দিল, রাকেশ হেরে গেল। রাকেশের তো ইগো হার্ট হয়ে গেছে। রাকেশের গার্লফ্রেন্ড বলছে, রিনা বলছে, চলো চলো চলো, আর খেলতে হবে না, বাধ্য ছাড়ো। কিন্তু রাকেশ মুড অফ হয়ে যায়। সে কী করলো, মাথা নিচু করে যাওয়া শুরু করলো আর কি। ওই সময় যে পাশের লোকটি একটা তাকে দেখে এমন একটা ব্যঙ্গাত্মকমূলক হাসি হাসলো, মানে খুবই নোংরা হাসি দিল। এই নোংরা হাসি দেখে, মানে হয় না, তাকে ঠাট্টা করে হাসি দিল, এমন ঠাট্টা করে হাসি দিল একটা, যে রাকেশ সেটাকে সহ্য করতে না পেরে আগুনে জ্বলে উঠলো। সে বলল, এবার বাজি হবে 10 লাখ টাকার, আপনি রাজি আছেন? বলে, হ্যাঁ রাজি আছি আমি। এবার বললো, তাহলে কী বাজি হবে? রাকেশ বলল, এবার বাজি আমি সেটিং করছি। সেটা কি, যে আপনি ভালো করে লক্ষ্য করুন, আপনি এই যে যতগুলো প্লেয়ার খেলছে সেখানে লক্ষ্য করুন, আপনি একটা প্লেয়ারকে চুজ করুন, তার জার্সি নাম্বার চুজ করুন, সেটা আমি বলে দেবো আপনাকে। এবার লোকটি বলল, আচ্ছা ঠিক আছে। লোকটি তো ভাবছে সে জিতে যাবে। লোকটি বলল, ডান। এবার সেই ব্যক্তিটি বলছে যে আমি প্লেয়ার চুজ করেছি এবং সেটার নাম্বারটি লিখে আমি টেবিলে উল্টো করে রেখে দিলাম, এবার বলো সেই নাম্বারটি কী। এবার
রাকেশ বলছে এটা আমাকে বলতে হবে না, আমার গার্লফ্রেন্ড রিনা সেই বলে দেবে। রিনাকে বললো বলে দাও তো নম্বরটি। রিনা বলছে আমি বলতে পারবো না, তুমি আমাকে কেন জড়াচ্ছ এগুলোর মধ্যে। এবার তুমি এই 10 লাখ টাকা বাজি লাগিয়েছো, সেই 10 লাখ টাকা অন্যজনের, তাকে টাকা দিতে হবে না তুমি যদি হেরে যাও, আমি যদি বলতে না পারি। রিনা একটা সেই নাকি কান্না কাটছে সেখানে যে আমি পারবো না, যে কান্নাকাটির মতো অবস্থা। তো রাকেশ বলছে তুমি পারবে, ভালো করে লক্ষ্য করো তো। এইবার রিনা বললো হ্যাঁ আপনি এই 10 নম্বর প্লেয়ারটাকে চুজ করেছেন। এইবার সেই পাশের লোকটির তো শকড, সে বলছে ইম্পসিবল, হাউ ইজ দিস পসিবল, এটা কখন সম্ভব নয়। বলে পেজটা আপনি উল্টে দেখুন। এর পেজটা উল্টে দেখে 10 নম্বর লেখা। এবার লোকটি তো শেষ হয়ে গেল, তার 10 লক্ষ টাকা চলে গেল এক বাজিতেই। এইবার দেখো এটাকে বলা হয় প্রাইমিং। পুরোটাই একটা প্ল্যান, একটা প্রি প্ল্যান্ড। রাকেশ রিনা এবং যে ব্যক্তি 10 নম্বর জার্সি পরেছে সেও তাদের প্ল্যানের পার্ট। এইবার দেখো ব্যাপারটা কি, রাকেশ রিনা যে লোকটির পাশে বসেছে সেই লোকটিকে তারা অনেক দিন যাবৎ ফলো করেছে, অনেক দিন যাবৎ। সেই লোকটি কোথায় কোথায় যায় সব জায়গায় তারা তাকে ভালো করে অবজার্ভ করছে। সেই লোকটি যেই রেস্টুরেন্টে যাচ্ছে, যেই বাসে করে আসছে, যেই রাস্তা দিয়ে যাচ্ছে, সব জায়গাতে 10 নম্বর লেখা, সব জায়গাতে 10 নম্বর লেখা। মানে লোকটির অজান্তেই সে 10 নম্বর বারবার দেখছে। সে যেখানে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, তো তার আশেপাশে হয়তো 10 নম্বর কেউ নিয়ে দাঁড়িয়ে আছে, 10 নম্বরের পোশাক পরে দাঁড়িয়ে আছে কেউ। সে যেখানে খেতে যাচ্ছে তার বিল 10 দিয়ে শুরু হচ্ছে বা 10 দিয়ে শেষ হচ্ছে। মানে যেখানে যাচ্ছে তাকে তার অবচেতন মনেই 10 নম্বর তার সামনে চলে আসছে। এইবার এই 10 নম্বরটা আছে না, এই রাকেশ আর রিনার প্ল্যান। এইবার যে মাঠে যে প্লেয়ারটি খেলছে তার জার্সি নাম্বার 10, সেও রাকেশ আর রিনার প্ল্যানের অংশীদার। যখন সে মাঠে খেলতে গিয়েছিল 10 নম্বর প্লেয়ারটি, সে কিন্তু সেই যে লোকটি পাশে বসা লোকটি তার সামনে দিয়েই চলাফেরা করছিল কিছুক্ষণ। তার 10 নম্বর জার্সিটি তাকে বারবার তার সামনে শো করেছে, তার মুখটা তার বারবার সামনে শো করেছে। সমস্তটাই রাকেশ রিনার প্রি প্ল্যান্ড। এবার কি হয়, সে 10 নম্বরটি না সেই লোকটির মাথায় গেঁথে গেছে তার অজান্তেই। আর যখন লোকটি সেই দূরবীন দিয়ে মাঠে দেখলো সেই নম্বর চুজ করার জন্য বা প্লেয়ার চুজ করার জন্য, তখন তো সেই রিনা রাকেশের যে প্ল্যানের অংশীদার 10 নম্বর প্লেয়ারটি, সে বারবার তার সামনে চলে আসছিল, ঘোরাফেরা করছিল, আর সেই লোকটি তাকেই চুজ করে। কারণ এই 10 নম্বরটি না তার সামনে বারবার বারবার আনাগোনা করছিল সেই কবে থেকেই। আর সেই লোকটি কিন্তু সেই জালেই কিন্তু পা দিল আর ফেসে গেল, আর 10 লক্ষ টাকা হেরে গেল। এটাকে বলা হয় প্রাইমিং। তুমি যদি সকালবেলায় উঠে মোবাইলের মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট দেখো বা খারাপ কিছু দেখো, তোমার দিনের শুরুটাই খারাপ হলো, মানে খারাপ জিনিস দিয়ে শুরু করলে তোমার কিন্তু সারাদিন সেভাবেই কাটবে, তোমার সারাটা দিন খারাপ যাবে, তুমি কোথাও শান্তি পাবে না, কারণ তোমার ব্রেন সেইভাবেই নিজেকে প্রিপেয়ার করে নিয়েছে। তাই দিনের শুরুটা ভালোভাবে করার চেষ্টা করো, ঈশ্বরকে স্মরণ করে করার চেষ্টা করো। এই ভিডিওতে এই পয়েন্টটি বলার কারণ একটাই, যদি তুমি এরকম বিষয়ের মধ্যে আটকে যাও, তোমার সাথে কেউ এরকম প্রাইমিং করার চেষ্টা করছে, তুমি তো এই ভিডিও দেখার পর বুঝে যাবে বিষয়গুলো কি কি। তাহলে নিজেকে সাবধান করে নাও বন্ধু, নাহলে কিন্তু অনেক কিছু হারাতে তুমি চলেছ। 4 নম্বর, কেউ যদি কারোর ভিতর থেকে সত্যি কথাই বের করতে চায়, তাহলে এই যে উপায়টি অবলম্বন করে। ধরো তোমার সহকর্মী বা তোমার কোনো বন্ধু, সে কোথাও একটা জব পেয়েছে, একটা জব বাদ দিয়ে সে আরেকটা জব পেয়েছে। এবার তুমি যদি তাকে জিজ্ঞেস করো, সে কিন্তু বলতে চাইবে না। এবার তুমি তাকে যদি বলো যে শুনলাম তুই নাকি মুম্বাই চলে যাচ্ছিস, সে বলবে না তো, আমি যাচ্ছি কলকাতা। ও কলকাতায় কি ওই কোনো কলেজে জয়েন করছিস বা কোনো স্কুলে জয়েন করবি নাকি? সে বলবে না তো, আমি তো একটা অফিসে জয়েন করছি। ও অফিসে কী কাজ করবি? অ্যাসিস্ট্যান্টের কাজ করবি? আরে না রে, আমি অফিসে স্টাফে কাজ করব। মানে মানুষ বলো তো কী করে, কী করতে পছন্দ করে, তুমি যে ভুলগুলো করবে সেই ভুলগুলো ধরিয়ে দিতে পছন্দ করে। এই যে তুমি ভুল বলছো আর সেটাকে সে কিন্তু কারেক্ট করার চেষ্টা করতে গিয়ে তোমাকে সব সত্যি বলে দিচ্ছে। যদি তোমার উপর কেউ এটাকে অ্যাপ্লাই করে তাহলে বুঝে নিও আর নিজেকে অ্যালার্ট করে নিও। তুমি যদি তোমার গোপন কথা না বলতে চাও, আমি তো সেটা একটা এক্সাম্পল দিলাম, সে কিন্তু অন্যভাবেও তোমাকে এই মানে ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারে, যাতে তোমার ভিতর থেকে তুমি সত্যি কথা তাকে বলে দাও।
5 নম্বর, এই বিষয়টি আমি খুব দেখি, বিয়েবাড়ি হোক বা শ্রাদ্ধ বাড়িতে হোক, এখানে কিন্তু মানুষ একদম ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, মানে এত ভয় মানে পেয়ে থাকে, এত ভীতু থাকে এই জায়গাতে যে কোনো যাতে অনিয়ম না হয়। হ্যাঁ, এটাকে বলা হয় ফিয়ার মঙ্গারিং। এই দিয়ে তোমাকে কিন্তু অনেক মানুষ অনেক কাজ করিয়ে নেবে, ভয় দেখাবে। তুমি যদি এটা না করো না, তোমার অবস্থা খারাপ আছে। আসলে কিছুই নেই। তুমি কোনো প্রাইভেট সেক্টরে জব করছো, তোমার স্যালারি ইনক্রিমেন্ট করার জন্য তুমি জানালে হাই অথরিটিকে, এবার হাই অথরিটি তোমাকে কোনো এক মাধ্যম দিয়ে ভয় দেখিয়ে দিল যে এই বছর কিন্তু আমরা নতুন নিয়োগ করব, অনেকের উপর নজর রেখেছি আমরা, অনেকে কাজ ভালো করছে না। এই কথা কিন্তু হাই অথরিটি তোমাকে ডিরেক্টলি বলবে না, অন্য কারোর মাধ্যমে তোমাকে বলাবে বা তোমার মতো যারা আছে তাদেরকে শোনাবে। এতে কী হবে, তোমাদের কিন্তু ভিতরে ভয় ঢুকে যাবে, আরে আমাকে বাদ দেয় নাকি। আরেকটা হলো কি, বিয়ে বাড়িতে বা শ্রাদ্ধ বাড়িতে কী হয়, মানুষ কিন্তু সেখানে মানে এত ভীতু থাকে, এত মানে ভয়ে থাকে, মানে কি বলবো আর। সেখানে তুমি নিয়ম সৃষ্টি করতে পারবে। তুমি যদি বলো না এটাকে এইভাবে নয় এইভাবে করতে হয়, সেটা কিন্তু একসময় প্রথা হয়ে যাবে। এই ফুলটা কিন্তু এইভাবে দিতে হবে না, এইভাবে দিতে হয়, বা এই যে এই নিয়মটা কিন্তু এটা না, এদিকে নয়, ডান দিকে ঘুরে করতে হয়। তো মানুষ মানে ভয় পেতে এত ভালোবাসে, সবসময় মানে ভয় থাকতে ভালোবাসে। হ্যাঁ, মানে ভয় পেলে তার টনক নড়ে যায়, আরে এটা করাই যাবে না এখন। এই ভয় দেখে কিন্তু অনেক কাজ হাসিল হয়ে যায় বা হাসিল করানো যায়। তোমাকে যদি কেউ এমনভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করে, ভয় দেখিয়ে কাজ করানোর চেষ্টা করে, তাহলে সিচুয়েশনকে বোঝো, প্যাটার্নকে বোঝো। এবার আমি বলে দিলাম আর তুমি একবারে সাহসী না, আমি ভয় পাই না, এরকম বিষয় না। কিন্তু সিচুয়েশন অনুযায়ী দেখতে হবে কোনটা সত্যিকারের ভয়ের, কোনটা তোমাকে ফেক ভয় দেখাচ্ছে। নাহলে কিন্তু আবার তোমারই বিপদ। 6 নম্বর, এটা আরেকটা ইন্টারেস্টিং বিষয়, রিলেশনশিপের উপর খুব হয়ে থাকে এটা। কি হয়, ধরো রিলেশনশিপে কোনো একজন আরেকজনকে এতটাই কেয়ার দেয়, এতটাই ভালোবাসা দেয়, মানে কল্পনা করতে পারবে না। সব বিষয়ে চলে আসে, মানে তার মানে চুলও যেন ব্যথা না পায়, তার চুলটা যেন ব্যথা না পায়, সেটার ব্যবস্থা করে। সর্বদাই তার পাশে থাকবে, সর্বদাই তাকে কেয়ার করবে, যত্ন করবে, মানে কিচ্ছু বাদ দেবে না। মানে এমন অবস্থা, মানে কি বলি আর, তুমি যে বাথরুমে যাবে সেটা তোমাকে সাথে নিয়ে যাবে, মানে সব সময় কেয়ার, মানে বলার মতো না। আর তারপরে কি করবে, হঠাৎ করে তোমাকে অবহেলা করতে শুরু করবে, তোমাকে এতটাই অবহেলা করতে শুরু করবে তুমি ভাবতে পারবে না, জাস্ট ভাবতে পারবে না। এবার মানুষের মধ্যে কি হয়, একটা রিজেকশনের একটা বিষয় কাজ করে। কেউ রিজেক্ট হয়ে গেলে কিন্তু সেটাকে মানতে পারে না। এবার কোনো একজন ব্যক্তি এইভাবে এত ভালোবাসা দিয়ে হঠাৎ করে এইভাবে অবহেলা করছে, সে কিন্তু মানতে পারবে না। বা তোমার সাথে যদি এই ঘটনাটা কেউ ঘটায়, তুমি কিন্তু মানতে পারবে না, তুমি কিন্তু তাকে নক করা শুরু করবে যে আমি কি করেছি, হঠাৎ করে তুমি এত চেঞ্জ হয়ে গেলে। এইবার তুমি কি করলে, সেই ম্যানিপুলেটারের হাতে ম্যানিপুলেট হতে চলে গেলে। যদি দেখো এরকম হচ্ছে, মানে এটাকে বলা হয় লাভ বম্বিং। যদি দেখো এরকম করে তোমাকে হঠাৎ করে সে হিউজ ভালোবাসছে, মানে কোনো কারণ ছাড়াই, তুমি ভুল করলো সেই ভুলই ঠিক, সব বিষয়ে তুমি ঠিক, সব বিষয়ে তোমাকে কেয়ার করছে, তাহলে কিন্তু তুমি সাবধান হয়ে যেও। 7 নম্বর, এই ভিডিওর প্রতিটি পয়েন্ট অসাধারণ পয়েন্ট, যদি বুঝতে পারো তোমার বাস্তব জীবনে অনেক কাজে লাগবে। 7 নম্বর পয়েন্ট দেখো, এখানে ধরো তুমি কোনো একটা জায়গায় কাজ পেয়েছো, বা তোমার বন্ধুরা মিলে বা তোমার চেনা জানা ব্যক্তিবর্গ মিলে কিছু একটা তৈরি করলো, সেখানে তোমাকে বললো যে তুইও আমাদের পার্ট, বা আপনিও আমাদের পার্ট, বা তুমিও আমাদের পার্ট, তুমিও আমাদের এই টিমের অংশ। এবার মানুষ কিন্তু টিমের মেম্বার হতে খুব পছন্দ করে, মানে নিজের যে একটা ব্যক্তি সত্তা সেখানে কি হয়, হাই হয়ে যায় যে না আমিও এই টিমের পার্ট, আমিও এটার শেয়ার। মানুষ কিন্তু খুশি হয়। এবার তুমি তো খুশি, তুমি তো একদম খুশিতে আত্মহারা যে আমি এই টিমের পার্ট, এই শেয়ারের পার্ট। এবার কি হলো, সেই টিমের তো কোনো একটা লিডার থাকবে যে লিড করবে, তাই না? এই যে তোমাকে একটা টিম মেম্বারের ট্যাগ লাগিয়ে দিয়ে তোমাকে দিয়ে কিন্তু অনেক কাজ হাসিল করে নেবে। সেই
টিমের যদি লসও হয় তোমাকে সেই লস বহন করতে হবে। তুমি কিন্তু উঁচু স্বরে কখনো কথা বলতে পারবে না যদি টিমের লসও হয় বা এক্সট্রা কোনো টাকা দিতে হয়। হ্যাঁ, আমরা সবাই টিম মেম্বার, অবশ্যই টাকা দিতে হবে। তুমি কিন্তু উঁচু স্বরে কোনো কথা বলতে পারবে না, কারণ তখন তোমাকে বলে দিবে আমরা সবাই টিম মেম্বার। তোমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, তুমি তার মাধ্যমে ম্যানিপুলেট হয়ে যাবে। তাই এরকম যদি প্যাটার্ন দেখো তোমার সাথে ঘুরছে তাহলে সাবধান। 8 নম্বর, এইখানে তো মানে কি বলি আর, সব ক্ষেত্রে এটা চলছেই, বহু আগে থেকেই আমাদের ভারতবর্ষে এটা চলছে। দেখো কি হয়, তোমার বাড়িতে তোমার 2 ভাই, তুমি বড়, তুমি চাও তোমার ছোট ভাই ভালো করে পড়াশোনা করুক, এবার সে পড়তে চায় না। এবার তুমি কি বলবে, আয় তুই যদি পড়িস পড়, না হলে কিন্তু আমার মতো তোকে কাজ করতে হবে। এবার তুমি যে কাজ করো, ধরো তুমি ঘরের কাজ করো বা অন্য জায়গায় তুমি বা উপার্জন করার জন্য কাজ করো, এবার তোমার ভাই ভাববে আরে যদি না পড়ি তাহলে তো আমাকে কাজ করতে হবে। সে কি করবে, সে পড়া শুরু করবে। এটাকে বলা হয় চয়েস রেস্ট্রিকশনস। এটা কিন্তু তোমার সাথে তোমার গার্লফ্রেন্ড করতে পারে। তুমি আজ থেকে হয় তোমার জীবনে তোমার বন্ধু থাকবে, না হলে আমি থাকবো। তুমি কাকে সিলেক্ট করবে বলো, তুমি কাকে চুজ করবে? নাও বিপদ, না তুমি বন্ধু ছাড়তে পারছো, না তুমি তোমার গার্লফ্রেন্ড ছাড়তে পারছো বা তোমার বয়ফ্রেন্ড ছাড়তে পারছো। হয় কিনা এরকম? তোমার সামনে একটা চয়েস দিয়ে দিবে এবং সেটাকে রেস্ট্রিকশন তার মধ্যে দিয়ে দেবে। তুমি কি করবে করো, এখন তোমাকে একদিকে যেতে হবে। 9 নম্বর, তুমি খুব ভালো কাজ করছো কোথাও, তোমার একটা সহকর্মী আছে, এইবার তোমার সমস্ত ভালো কাজের ক্রেডিট তোমার সহকর্মী বারবার নিয়ে নিচ্ছে। এবার তুমি তাকে বলছো কি, আচ্ছা আপনি কেন বারবার আমার এই কাজের ক্রেডিট নিয়ে নিচ্ছেন, আপনি আপনার মতো করুন না। আমি আমার ট্যালেন্ট দিয়ে, আমি আমার পরিশ্রম দিয়ে কাজগুলো করছি, আর আপনি এগুলোর ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন বারবার। ম্যানেজারের চোখে তো আপনি ভালো হয়ে যাচ্ছেন, আমি তো খারাপ হয়ে যাচ্ছি। এবার যদি সেই ব্যক্তিটি বলে, দেখো ভাই, দেখো বন্ধু, দেখো দাদা, আমি অনেকদিন যাবৎ খুব খারাপ অবস্থায় দিয়ে যাচ্ছি, আমি মানসিকভাবে অস্বস্তি বোধ করছি, আমি লো ফিল করছি, খুব ভালো লাগছে না, আমার অফিসেও আমার কাজকে ঠিকমতো মূল্যায়ন করা হয় না, আমি ঠিকঠাক মতো কাজ করতে পারছি না, আমার কনফিডেন্স লো হয়ে গেছে। এবার তোমার কাজের মাধ্যমে তোমার কাজকে শো করে যদি আমি একটু ক্রেডিট পাই, এতে আমার না খুব ভালো হচ্ছে, আমি একটু মানসিক শান্তি পাচ্ছি, আমি নিজেকে কনফিডেন্ট মনে করছি। আর যদি এরকম না হয় তাহলে তো আমার চাকরি চলে যাবে। তুমি কি চাও আমার চাকরি চলে যাক? তাহলে ঠিক আছে, আমি আজ থেকে কথা দিলাম আমি কখনো এরকম করবো না। দ্যাটস কল তোমাকে গিল্টি ফিল করানো। মানে ভুল সে করবে, আবার তোমাকে এমন শো করবে ভুল তুমি করেছো, তুমি তার জন্য গিল্টি ফিল করবে। ধরো তোমার কোনো বন্ধু তোমার সামনে আসলো, তুমি ব্যস্ত, এসে সে বললো যে চল না একটু ঘুরে আসি, চল না এখানে যাই একটু। এবার তুমি যদি বলো যে আমি একটু ব্যস্ত আছি, এবার সে বলবে হ্যাঁ এখন তো ব্যস্ত থাকবি তুই, আগে কত ঘুরতাম একসাথে, এখন তো তুই কাজ পেয়েছিস, ধনী হয়ে গেছিস, তোর টাকা হয়ে গেছে, এখন কি আর আমাকে মনে পড়বে, আমাকে তুই সময় দিবি? মানে তোমাকে এমন গিল্টি ফিল করাবে তুমি ভাবতে অবাক। তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তোমার হাজব্যান্ড ওয়াইফ করে। যদি এরকম সিচুয়েশনে আটকে যাও তাহলে কিন্তু আমার এই ভিডিওর কথাগুলো মনে করো আর সেখান থেকে বের হওয়ার চেষ্টা করো, নাহলে কিন্তু বারবার তুমি ম্যানিপুলেট হতেই থাকবে। 10 নম্বর, কিছু কিছু ব্যক্তি আছে ছোট ছোট বিষয়গুলোকে না এত বড় করে তুলে ধরে, মানে তোমাকে শেষ করে দেবে। তোমার কোনো ভুল হলো তো সেই ভুলটাকে এমনভাবে শো করবে তুমি অনেক বড় ভুল করে ফেলেছো, এই ভুলের কোনো ক্ষমাই নেই। ধরো তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড তোমার জন্য ওয়েট করে আছে, তোমার যেতে 10 থেকে 15 মিনিট লেট হয়ে গেল। এবার যাওয়ার পরে সে বলা শুরু করলো তোমার সময়ের মূল্য আছে, আমার সময়ের কোনো মূল্য নেই, আমার কোনো দাম নেই, আমি এতক্ষণ যাবত এখানে বসে আছি, তোমার সময় মতো তুমি চলে আসলে, তুমি আমাকে আগে বললেই পারতো তোমার 10 মিনিট লেট হবে। এটা এটা বলতেই থাকবে তোমাকে। আরে ভাই, তোমার যদি চলে যাওয়ার হতো তুমি চলে যেতে, গিয়ে ফোন করে দিতে যে তোমার লেট হচ্ছে তাই চলে যাচ্ছি আমি। এবার তোমার বন্ধু হোক বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক,
তোমার তো একটা সম্পর্কে আছো, দেরি হয়েছে, সে তো নিশ্চয়ই জেনে বুঝে দেরি করেনি, সমস্যা হয়ে গেছে। এই যে ছোটো বিষয়টাকে যদি বড় করো তাহলে তো সম্পর্ক খারাপ হয়ে যাবে। শুধুমাত্র এই সম্পর্কে নয়, অনেক বিষয় কিন্তু তোমাকে ছোট করার জন্য, আমাকে ছোট করার জন্য বা অন্য কাউকে ছোট করার জন্য কিন্তু অনেকেই এই পন্থার আশ্রয় নেয়। তোমার ছোট ভুলকে সবার সামনে এমন করে তুলে ধরবে যে তোমার মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। এত ছোট বিষয়টাকে এত বড় করা হবে যার কারণে তুমি না কনফিউজ হয়ে যাবে যে আরে কী হচ্ছে আমার সাথে। তাই এই প্যাটার্নে পড়লে সাবধান, নাহলে কিন্তু ম্যানিপুলেট হতে শুরু করবে। 11 নম্বর, কিছু কিছু ব্যক্তি আছে যারা কি করে, নিজে ছোট হয়, নিজে নিজেকে ছোট করে, নিজে নিজেকে ইনসাল্ট করে, নিজেকে অপমানিত করে তোমাকে ম্যানিপুলেট করবে। যেন কী হবে, আমার ভুলের জন্য এরকম হলো, আমি জানো তোমার ভালো করতে গিয়ে খারাপ করে ফেলি, কেন যে হয় আমার সাথে এরকম, সত্যি তুমি আমার সাথে সম্পর্ক বাদ দিয়ে দাও, আমার সাথে কথা বলো না, আমার সাথে থাকলে তোমার সবই খারাপ হবে, আমার ভাগ্যটাই খারাপ, কোনো কাজের না আমি। এবার নিজে নিজেকে তার সামনে ছোটো করছো, ইনসাল্ট করছো, তার কিন্তু তোমার উপর মায়া জন্মে যাবে। সে বলবে ছাড়ো ছাড়ো, বাদ দাও বাদ দাও বাদ দাও বাদ দাও, ছাড়ো। তুমি জানলেই না সে নিজেকে ছোট করে তোমাকে ম্যানিপুলেট করে ফেললো, তুমি তার কথা মানতে বাধ্য হয়ে গেলে। তাই এই প্যাটার্নে পড়লে বা তোমার সাথে যদি এরকম কেউ আচরণ করে, বি অ্যালার্ট, তোমাকে হয়তো সেই ম্যানিপুলেট করার চেষ্টা করছে। 12 নম্বর, ধরো তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড এমন কিছু করছে যেটা তোমার পছন্দ নয়, তুমি তাকে বারবার বলছো এই করো না রে এটা, করো না রে এটা, এটা করলে খুব খারাপ হবে, তোমারও ভালো হবে না, আমারও ভালো হবে না, বাদ দাও না, করো না এটা। এবার তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড সেটা মানছেই না, সে এটা করবেই। এইবার তুমি এখানে একটা পন্থা বা তোমার মতো কেউ এরকম পন্থা ইউজ করে, বা আমার মতো কেউ যারা এরকম সিচুয়েশনে পড়ে যায়, তারা কিন্তু একটা পন্থা অবলম্বন করে, সেটা হলো গিয়ে সাইলেন্ট হয়ে যায়, চুপ হয়ে যায়, চুপ হয়ে গিয়ে ম্যানিপুলেট করার চেষ্টা করে। এইবার দেখো, যখন তুমি চুপ হয়ে যাবে না, তোমার সামনের জনের কিন্তু ছটফটানি শুরু হয়ে যাবে, কারণ মানুষ রিয়াকশন পছন্দ করে। যখন চুপ হয়ে যাবে না, সেটা সহ্য করতে পারবে না। চুপ হয়ে গেলে তো তুমি তার মাল্টিপল ইমোশনকে হিট করলে, মানে ট্রিগার করে দিলে। এখানে কি হয়, তুমি যদি কথা বলা বন্ধ করে দাও বা যে সাইলেন্ট হয়ে গেছে, এতে কি হয়, সামনের জনের একবার রাগ উঠবে, একবার সে কনফিউজ হয়ে যাবে, একবার তার ডাউট জন্মাবে। এগুলো করতে করতে না, মানে যে সাইলেন্ট হয়ে আছে তার প্রতি তার কি হবে, অ্যাটাচমেন্ট বেড়ে যাবে। রিলেশনশিপে কিন্তু এগুলো বারবার হতে থাকে। আর সে এমন শো করায়, এমনভাবে চুপ থাকে, এমনভাবে তাকে রিয়েলাইজ করায় চুপ থেকে, যে তার না করা সত্ত্বেও তার গার্লফ্রেন্ড বা তার বয়ফ্রেন্ড এই কাজটি করেছে, এই কারণে সে চুপ হয়ে গেছে, সে খুব অপছন্দ করছে, সে খুব হার্ট হয়েছে, তোমাকে এমন রিয়েলাইজ করায়, উল্টো তুমি তার পরিচালনায় পরিচালিত হতে শুরু করো, মানে ম্যানিপুলেট হতে শুরু করেছো। তাই সাবধান। এই যে 12টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, এগুলো কিন্তু খুব মারাত্মক বিষয়, খুব সেন্সিটিভ, টোটালি ডিপেন্ডিং অন সাইকোলজি, ডার্ক সাইকোলজি। শুধুমাত্র এটার যে খারাপ দিক আছে তাও নয়, কিন্তু এটার ভালো দিকও আছে। তোমরা কিন্তু এটাকে কেউ খারাপ কিছু করার জন্য ব্যবহার করবেই না, আমি বারবার বলছি। জাস্ট এডুকেশনাল পারপাসে তৈরি। যারা এই রকম বিপদে পড়ে আছে, কারো আন্ডারে ম্যানিপুলেট হয়ে যাচ্ছে, কেউ তাদেরকে ম্যানিপুলেট করছে, তারা এই ভিডিওটি দেখলে কিন্তু এখান থেকে বের হতে পারবে। এই কারণে কিন্তু এই ভিডিওটি তৈরি করা। অনেকে আছো তোমরা কারো দ্বারা ম্যানিপুলেট হচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি তৈরি, টোটালি এডুকেশনাল পারপাসে তৈরি। ভিডিওটি দেখো, এখান থেকে শিক্ষা গ্রহণ করো, নিজেকে সুন্দরভাবে বাঁচার সুযোগ করে দাও। তো বন্ধু, আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি কথাগুলো ভালো লাগে, ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে যেও, একটু লাইক করে যেও। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট করে যেও। তোমাদের কমেন্টের উত্তর আমি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। নমস্কার।